স্নেহের ছাত্ররা, তোমরা দেখো এখানে আমি যেটা করে রেখেছি বোর্ডের মধ্যে, সেটা হচ্ছে কোষ বিভাজনের বিভিন্ন রকমের টাইপস, অর্থাৎ কত ধরনের কোষ বিভাজন আমাদের হয়। আমাদের মেনলি আমরা বিভিন্ন জীবেদের ক্ষেত্রে দেখতে পাই 3 ধরনের কোষ বিভাজন। তোমাদের মাধ্যমিকের সিলেবাসেও 3 ধরনের কোষ বিভাজনকে হাইলাইট করা হয়েছে। এখান থেকে প্রত্যেক বছরই কিছু না কিছু কোয়েশ্চেন আসবেই, শিওর। সুতরাং তোমাদের এই জায়গাটা ভালো করে তৈরি করতে হবে। কোষ বিভাজনের রেসপেক্টে দেখো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে মেনলি 3 ধরনের সেল ডিভিশন হয়। এই যে 3 ধরনের সেল ডিভিশন হয় তার প্রত্যেকটা কিন্তু দেখানো আছে। টাইপস অফ সেল ডিভিশন, মাইটোসিস, ইংলিশেও লেখা আছে মাইটোসিস আর মিওসিস। সুতরাং তোমরা বুঝতেই পারলে there are 3 types of cell division among different living organisms. Now what are they? A mitosis, দেখো ইংলিশে পড়ার এখানে একটা সুবিধা আছে, মাইটোসিস মানে নন মাইটোসিস। তাহলে যেটা মাইটোসিস সেটার বৈশিষ্ট্য আলাদা হবে, আর অ্যামাইটোসিসের বৈশিষ্ট্য আলাদা হবে, আর তারপরেরটা হচ্ছে মিওসিস। তো এই 3 ধরনের সেল ডিভিশনের মধ্যে থেকে আমাদের মেনলি পড়তে হবে কোনটার কি কি বৈশিষ্ট্য, এবং সেই বৈশিষ্ট্যগুলোর তলায় আমি মেন যে বৈশিষ্ট্যগুলো সেগুলো দাগও দিয়ে দিয়েছি, তোমরা তাও দেখে নেবে। দেখবে যে জায়গাগুলোর তলায় দাগ দেওয়া আছে সেই জায়গাগুলো থেকেই মাধ্যমিকে প্রশ্ন করা হয়, এবং আমি সেই কারণে তোমাদের সুবিধার্থে সেই জায়গাগুলোকে আলাদা করে হাইলাইট করে দিয়েছি। দেখো অ্যামাইটোসিস যে সেল ডিভিশন সেটা মেনলি কী হয়, সরলতম প্রক্রিয়া, বাট দিস ইজ ভেরি সিম্পল প্রসেস। তার মানে একেবারে নিম্ন শ্রেণীর উদ্ভিদ বলো বা নিম্ন শ্রেণীর মানে বেশ কিছু অ্যালগি বলো বা নিম্ন শ্রেণীর প্রাণী বলো, এদের ক্ষেত্রে মেনলি দেখা যায় হচ্ছে এই অ্যামাইটোসিস সেল ডিভিশনটা, যেটা দেখো তলার দিকে আমি অ্যামিবার ছবি দিয়ে দেখিয়েও দিয়েছি যে কীভাবে আস্তে আস্তে সেই আটার লেচি বা ময়দার লেচির মতো মাঝখান থেকে ভাগ হয়ে যাচ্ছে। এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এই সরলতম প্রক্রিয়ার মধ্যে এতটাই সিম্পল প্রসেস যে ক্যারিওকাইনেসিস বা সাইটোকাইনেসিসের এদের কোনো বালাই নেই, অর্থাৎ সিম্পল ডিরেক্ট প্রসেস, যেখানে নিউক্লিয়াসের নিউক্লিয় পর্দা অবলুপ্তি ঘটছে না। মাথায় রাখবে, উইদাউট ডিভাইডিং অফ নিউক্লিয়ার মেমব্রেন, বা আমি বলতে পারি নিউক্লিয়ার মেমব্রেন ডাজ নট ডিসঅ্যাপিয়ার। উইদাউট ডিসঅ্যাপিয়ারিং অফ নিউক্লিয়ার মেমব্রেন ইট ডিভাইডস ইন ভেরি সিম্পল মেথড। এবং আরও যে বলার ব্যাপারটা যেখান থেকে প্রশ্ন করা হয়, যেহেতু এটা সরল বিভাজন প্রক্রিয়া, এখানে ক্রোমোজোম এবং বেমতন্তুরও কোনো গঠনের ব্যাপার থাকে না। অর্থাৎ আমি একটু আগেই যেটা বলছিলাম যে সেন্ট্রোজোম প্রাণী কোষের ক্ষেত্রে এবং মাইক্রোটিউবিউল উদ্ভিদ কোষের ক্ষেত্রে মুখ্য ভূমিকা গ্রহণ করে বেমতন্তু বা স্পিন্ডেল ফর্মেশন। আমরা দেখব সেটা ক্যারিওকাইনেসিস যখন ভাগগুলো পড়বো, মেটাফেজ দশা থেকে কীভাবে বেমতন্তু গঠিত হয় সেটা আমরা দেখতে পাবো। এরপরে দেখো যে এই যে ক্রোমোজোম এবং বেমতন্তুর গঠন ছাড়াই যে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের সরাসরি বিভাজন হচ্ছে, এই সরাসরি বিভাজন হওয়া মানেই কিন্তু এখানে কোনোরূপ অ্যাডভান্স লেভেলের ডিভিশন হচ্ছে না। সেক্ষেত্রে একেবারে সিম্পলার প্রসেসে সরলতম প্রক্রিয়ায় ওই নিউক্লিয়াসটা জাস্ট মাঝখান দিয়ে বিভাজিত হচ্ছে। বাইনারি ফিশের মতো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখা যায়, দেখো লেখা আছে ব্যাকটেরিয়া, অ্যামিবা, ইস্ট, এছাড়াও কিছু নিম্ন শ্রেণীর শৈবালের দিয়ে দেখা যায়, খুব লোয়ার গ্রুপ অফ অ্যালগির ক্ষেত্রেও দেখা যায় এটা। তার মানে আমরা দেখতে পেলাম যে অ্যামাইটোসিসের বৈশিষ্ট্যগুলো হচ্ছে অত্যন্ত সরল প্রকৃতি, এবং একে আরেকটা কথায় বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন। কেন সেটা তো আমরা বুঝতেই পারছো, আমি বৈশিষ্ট্যের মধ্যে করে লিখে দিয়েছি। এখান থেকে দেখো 3টে ধরনের প্রশ্ন আসতে পারে, শুধু এইটুকু পড়লেই হয়ে যাবে, বইও পড়ার দরকার লাগবে না। 1, অ্যামাইটোসিস কী বা অ্যামাইটোসিস বলতে কী বোঝো, অ্যামাইটোসিস কোষ বিভাজন বলতে কী বোঝো। 2, অ্যামাইটোসিস কোষ বিভাজনের মুখ্য বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 3, অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয় কেন, উদাহরণ দাও। বা অ্যামাইটোসিস কোষ বিভাজন কাকে বলে, উদাহরণ দাও। অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ কোষ বিভাজন কেন বলা হয়, অ্যামাইটোসিসের বৈশিষ্ট্য। তাহলে অ্যামাইটোসিসের বৈশিষ্ট্য আমরা দেখে নিয়েছি, আর অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ কোষ বিভাজন কেন বলা হয়, এই বৈশিষ্ট্য থেকেই পাওয়া যাচ্ছে। এটি অত্যন্ত সরলতম প্রক্রিয়া এবং ক্রোমোজোম এবং বেমতন্তুর গঠন ছাড়াই নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের সরাসরি বিভাজন ঘটায়, তাই জন্য এটাকে বলা হয় প্রত্যক্ষ, ডিরেক্ট সেল ডিভিশন। এরপরেই দেখো চলে আসছে আমরা মাইটোসিস সেল ডিভিশন। মাইটোসিস সেল ডিভিশন কোনটা, মাইটোসিস হচ্ছে যেখানে দেখো পরোক্ষ কোষ বিভাজন, দেখো পরিষ্কার লেখাই আছে পরোক্ষ কোষ বিভাজন। এই পরোক্ষ কোষ বিভাজন মানে ওই রকম ডিরেক্ট সেল ডিভিশন তাহলে হয় না। সেই জন্য দেখো প্রথম পয়েন্টেই লেখা আছে এটি হচ্ছে জটিল এবং ধারাবাহিক প্রক্রিয়া। অর্থাৎ জটিল বলতে এখানে
কমপ্লেক্স প্রসেস এবং বাট ইট ইজ গ্র্যাজুয়াল বাট কন্টিনিউয়াস প্রসেস, কমপ্লেক্স অ্যান্ড কন্টিনিউয়াস প্রসেস। তার মানে এটা কন্টিনিউয়াসলি ঘটে যায় এবং ঘটে কোথায় না আমাদের দেহজ মাতৃকোষে, অর্থাৎ আমাদের যে সোম্যাটিক সেল, অর্থাৎ দেহের যাবতীয় যে সোম্যাটিক সেল বা সারা দেহের হাত পা বিভিন্ন অঙ্গের মধ্যে যে সাধারণ কোষগুলো আছে সেই সাধারণ কোষগুলোর বিভাজন এই পদ্ধতির মাধ্যমে হয়ে থাকে। অর্থাৎ যেটি হচ্ছে একটি উন্নত প্রক্রিয়া এবং অবশ্যই অ্যামাইটোসিস থেকে উন্নত প্রক্রিয়া এবং আমাদের দেহজ মাতৃকোষ বা ইংলিশে যাকে বলা হয় সোম্যাটিক সেলস, সোম্যাটিক সেলস আর কন্টিনিউয়াসলি ডিভাইড ফ্রম ইটস প্যারেন্টাল সেল। এইটা কিন্তু একান্তভাবেই মাইটোসিসের বৈশিষ্ট্য। এবং মাইটোসিসের ক্ষেত্রে কী হয় দেখো এখানে দেখানো আছে একটা 2n সেল, ধরো ডিপ্লয়েড সেল, এইটা একটা সেল, এই সেল থেকে দুটো সেল উৎপন্ন হয়েছে, দেখো সেই দুটোও কিন্তু 2n এবং শুধু তাই নয় এইটার ক্ষেত্রে সম আকৃতির হবে, অর্থাৎ যে অপত্য কোষগুলো উৎপন্ন হবে সেটা সম আকৃতির কোষ হতে হবে, সম গুণ সম্পন্ন হতে হবে, অর্থাৎ মাতৃ বৈশিষ্ট্য যা থাকবে তা সরাসরি অপত্যের মধ্যে সঞ্চারিত হচ্ছে বা ডটার সেল রিসিভ দ্য প্যারেন্টাল ক্যারেক্টারিস্টিক্স ইন অ্যাজ হোল রেসপেক্ট। তার মানে আমরা বলতে পারি কি প্যারেন্টাল ক্যারেক্টার যেগুলো আছে সেগুলো সবকটাই ডটার সেলের মধ্যে ট্রান্সমিশন হচ্ছে বা ট্রান্সফার হচ্ছে। তাহলে একটা কথা ঠিক যে এই যে সম আকৃতির এবং সম গুণ সম্পন্ন এবং তার সাথে সাথে অবশ্যই সম সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। কেন? তার কারণ এখানে 2n হলে এখানেও 2n হবে, এখানেও 2n হবে, আবার এর থেকে যারা উৎপন্ন হবে তারাও 2n বা ডিপ্লয়েড সেল সমন্বিত হবে। সুতরাং এই যে ডিপ্লয়েড কোষগুলি উৎপন্ন হচ্ছে, এই ডিপ্লয়েড কোষগুলি উৎপন্ন হচ্ছে একটার পর একটা, অর্থাৎ কোনো ক্রোমোজোমের ভ্যারিয়েশন হচ্ছে না, 2n থেকে 2nই হচ্ছে, সেটা শুধুমাত্র এই সদৃশ বিভাজনের জন্য। এইটাকে আরেকটা কথায় বলা হয় কি না পরোক্ষ কোষ বিভাজন, এবং পরোক্ষ কোষ বিভাজন ছাড়াও আরেকটা নামে অভিহিত করা হয়, তাকে বলা হয় সদৃশ বিভাজন। সুতরাং তোমাদের পরীক্ষার প্রশ্ন আসতেই পারে যে মাইটোসিসকে কেন সদৃশ বিভাজন বলা হয়? Why does mitosis considered as equatorial division? অথবা মাইটোসিসকে কেন পরোক্ষ কোষ বিভাজন বলা হয়? Why mitosis considered as indirect cell division? দেখো একটু আগেই আমরা পড়েছিলাম প্রত্যক্ষ কোষ বিভাজন, সেটা অ্যামাইটোসিসের ক্ষেত্রে, whereas মাইটোসিসের ক্ষেত্রে কিন্তু আমরা দেখলাম কি না পরোক্ষ কোষ বিভাজন। এবং পরোক্ষ কোষ বিভাজন এইটা যেহেতু একই গুণসম্পন্ন, অর্থাৎ সম আকৃতির, সম গুণসম্পন্ন, সম সংখ্যক ক্রোমোজোম সংখ্যক বিশিষ্ট, তাই আমরা দেখতে পাচ্ছি স্থান হিসাবে উদ্ভিদের ক্ষেত্রে বর্ধনশীল অঞ্চলগুলোতে দেখা যাচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি যে যে জায়গাগুলো গ্রোয়িং রিজিয়ন, মানে উদ্ভিদের কাণ্ডের অগ্রভাগ, মূলের অগ্রভাগ, টিপ অফ দ্য শুট, টিপ অফ দ্য রুট, যেখানে র্যান্ডম সেল ডিভিশন হয়, অর্থাৎ যেগুলো আমরা বলতে পারি সোম্যাটিক সেল বা মর্ফোলজিক্যাল সেলস, সেইগুলোতে আমরা দেখতে পাচ্ছি কি না র্যান্ডম সেল ডিভিশন হচ্ছে থ্রু মাইটোটিক সেল ডিভিশন। এছাড়াও ভ্রূণমূল, ভ্রূণমুকুল, তোমরা নিশ্চয়ই জানো ভ্রূণমূল হচ্ছে তোমার র্যাডিক্যাল, ভ্রূণমুকুল হচ্ছে প্রিমিউল, তাহলে প্রিমিউল, র্যাডিক্যাল এইগুলোতেও কিন্তু কি হচ্ছে না র্যান্ডম সেল ডিভিশন হচ্ছে। এছাড়া হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের গৌণ ভাজক করা, অর্থাৎ সেকেন্ডারি মেরিস্টেমেটিক টিস্যু অফ দ্য ডাইকটিলেডন্স প্লান্ট, যেগুলো দ্বিবীজপত্রী উদ্ভিদ তাদের মধ্যে ক্যাম্বিয়াম থাকে, এই ক্যাম্বিয়াম কলার বিভাজনও কিন্তু সম্পন্ন হচ্ছে এই মাইটোসিসের দ্বারাই। অর্থাৎ আমরা দেখতে পেলাম দ্বিবীজপত্রী উদ্ভিদের যে কাণ্ডের পরিধি বাড়ছে বা ব্যাসটা বাড়ছে সেটা কিন্তু গৌণ ভাজক কলার জন্য হচ্ছে, এবং তার সাথে সাথে অন্যান্য যে আনুষঙ্গিক স্ট্রাকচারগুলো আছে অর্থাৎ মজ্জা বা পিত বা ধরো স্টিলি, এইগুলোর স্ট্রাকচারও কিন্তু এই একইভাবে কী দিয়ে হচ্ছে না মাইটোসিস সেল ডিভিশন দিয়ে হচ্ছে। সুতরাং এই কারণে একে কী বলা হয় সদৃশ বিভাজন। যা মাতৃকোষ বা জনিত্রী মাতৃকোষ বা প্যারেন্টাল সেলে আছে ঠিক হুবহু একেবারে এক ধরনের বৈশিষ্ট্য অপত্য কোষের মধ্যে যাচ্ছে, এবং এক্ষেত্রে আমাদের দেহের স্বাভাবিক কোষগুলো এই প্রক্রিয়ায় কিন্তু ডিভাইড করে, অর্থাৎ কোষ বিভাজিতা। এরপরে আমরা চলে আসছি মিওসিস কোষ বিভাজন। দেখো মিওসিস কোষ বিভাজনের ক্ষেত্রে কী বলা হচ্ছে না হ্রাস বিভাজন বা রিডাকশনাল ডিভিশন, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু দুটি ধাপের মধ্যে হচ্ছে, দেখো লিখে দিয়েছি জটিল এই প্রক্রিয়াটি দুটি ধাপে সমন্বিত, দুটি ধাপ সমন্বিত। প্রথমে হচ্ছে হ্রাস বিভাজন এবং পরে কিন্তু সমবিভাজন, এবং কিভাবে হচ্ছে সেটাকেও আমি দেখিয়ে দিচ্ছি, পরে দেখিয়ে দিয়েওছি। দেখো প্রথমে 2n ছিল, 2n থেকে কী হয়েছে, 2n থেকে অবশ্যই হয়েছে n হয়ে গেছে, এবং n থেকে কিন্তু তারপর যেগুলো উৎপন্ন হয়েছে অ্যাট লাস্ট 4টে যে সেল তৈরি হচ্ছে সেই সেলের প্রত্যেকটা কিন্তু n, অর্থাৎ অ্যাপ্লয়েড,
2n মানে ডিপ্লয়েড আর n মানে হলো হ্যাপ্লয়েড। আবার বলছি 2n মানে ডিপ্লয়েড আর n মানে কিন্তু হ্যাপ্লয়েড। এই 2n ডিপ্লয়েড সেল কিন্তু মিওসিসের ক্ষেত্রেও আছে, অর্থাৎ ধরো জনন মাতৃকোষ, যেখানে আমরা দেখছি গ্যামেট মাদার সেল, যেখান থেকে প্যারেন্টাল মাদার সেল থেকে গ্যামেট প্রোডাকশন হচ্ছে, যেমন শুক্রাশয় থেকে শুক্রাণু, মাতৃকোষ থেকে শুক্রাণু, বা ডিম্বাণু মাতৃকোষ থেকে ডিম্বাণু, স্পোর মাদার সেল অর্থাৎ রেণু মাতৃকোষ থেকে স্পোর। তাহলে এই স্পোর মাদার সেল, মাদারই তো ডটার বা অফস্প্রিং প্রডিউস করবে, সুতরাং এইখানে কিন্তু অবশ্যই মিওটিক সেল ডিভিশন হচ্ছে। ওই রেণু মাতৃকোষ বলো বা পরাগধানীর মধ্যে পরাগ রেণু মাতৃকোষ থেকে পরাগ রেণুর উৎপন্ন হওয়া বলো, এইগুলো কিন্তু সবই হচ্ছে মিওটিক সেল ডিভিশনের অন্তর্গত। মিওটিক সেল ডিভিশন কোথায় দেখা যায়? স্থান হিসাবে দেখো বলা আছে জনন মাতৃকোষে দেখা যায়, অর্থাৎ আমরা বলতে পারি জেনারেটিভ মাদার সেল বা গ্যামেটানজিয়াল মাদার সেল, রিপ্রোডাক্টিভ মাদার সেল বলতে পারি। সেখানে রেণু মাতৃকোষ হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে, পরাগধানীর ক্ষেত্রে হয়, মানুষের ক্ষেত্রে ধরো শুক্রাশয় থেকে বা ডিম্বাশয় থেকে এখানে শুক্রাণু মাতৃকোষ বা ডিম্বাণু মাতৃকোষ থেকে যথাক্রমে শুক্রাণু এবং ডিম্বাণু উৎপন্ন হচ্ছে। মজার কথা যেটা, এই রাসবিভাজন প্রক্রিয়া আমরা যেটা দেখতে পাচ্ছি, জনন মাতৃকোষের হাফ, অর্থাৎ ধরো 2n থাকলে n হয়ে যাচ্ছে, ডিপ্লয়েড ছিল হ্যাপ্লয়েড হয়ে গেল, তাহলে কি হলো? অর্ধেক হয়ে গেল। তার মানে জনন মাতৃকোষ 2n বেড ডিপ্লয়েড সেল ছিল, অর্ধেক ক্রোমোজোম বিশিষ্ট মান হচ্ছে n হয়ে গেল। এবং মজার কথা হচ্ছে 4টে সেল উৎপন্ন হচ্ছে। এটা তো খুব স্বাভাবিক যে একটার থেকে দুটো হয়, তাহলে দুটোর থেকে 4টেই উৎপন্ন হবে, কারণ সেইটাও আবার দুটো ভাগে ভাগ হচ্ছে। অ্যাটলাস্ট কিন্তু এই প্রসেসটা কখনোই দুটো স্টেপের আগে থামবে না, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি রাসবিভাজন, এবং এটা দুটি ধাপের মাধ্যমে সম্পন্ন হয়। প্রথমে অবশ্যই রাসবিভাজন, কারণ 2n থেকে n হচ্ছে, তারপরে কিন্তু এখন n থেকে nই হয়ে চলেছে, সেটা কিন্তু সমবিভাজন। মজার কথা, এই কোষ বিভাজন মেনলি যেটা দেখা যায় জনন মাতৃকোষ, এবং জনন মাতৃকোষের ক্ষেত্রে যৌন জননের ক্ষেত্রে এটি কিন্তু অপরিহার্য। প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে মাধ্যমিকে, লিখে রাখো কোটেশনের মধ্যে, মিওসিস কোষ বিভাজন যৌন জননের পক্ষে অপরিহার্য, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। আবার বলছি, মিওসিস কোষ বিভাজন যৌন জননের ক্ষেত্রে অপরিহার্য, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। Meiotic cell division is obvious for the sexual reproduction. Justify the statement. Justify the statement. Meiotic cell division is obvious for the sexual reproduction. Justify the statement. কারণ এখানে আমরা দেখব যে প্রকরণ বা ভ্যারিয়েশন ঘটে ক্রসিং ওভারের ফলে যৌন জননের ক্ষেত্রে, এবং ক্রোমোজোমের ধ্রুবকতা বজায় রাখতে বা ক্রোমোজোমাল কনস্ট্যান্সিটা বজায় রাখতেও কিন্তু সাহায্য করে। কারণ দেখো ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হলো, আবার দেখো মানুষের জননের ক্ষেত্রে আমরা জানি শুক্রাণু এবং ডিম্বাণু মিলনে আবার জাইগোট সৃষ্টি হয়। এই যে n করে 4টে সেল উৎপন্ন হলো, এই 4টে সেল থেকে কিন্তু আবার জাইগোট তৈরি হবে, সেখান থেকে আবার নতুন প্রাণের সৃষ্টি হবে। অর্থাৎ আমরা দেখলাম এক্ষেত্রে প্রথমটা রাসবিভাজন এবং পরেরটা হচ্ছে সমবিভাজন বা সদৃশ বিভাজন। তাহলে প্রশ্ন আসতে পারে, মিওসিসকে রাসবিভাজন বলা হয় কেন? Why meiotic cell division considered as reductional cell division? কারণ মিওসিস কোষ বিভাজনের ক্ষেত্রে মাতৃকোষের যে ক্রোমোজোম সংখ্যা থাকে অপত্য কোষে, সেটা অর্ধেক হয়ে যাওয়া মিওসিস কোষ বিভাজন হ্রাসপ্রাপ্ত হয়।